হঠাৎ করে সিআইএর প্রতিনিধি কিংবা সাবেক প্রতিনিধিদের বাংলাদেশে আসা যাওয়াটা বেড়ে গেল কেন? সাবেক একজন সিআইএর প্রতিনিধি, মানে মার্কিন গোয়েন্দা বাহিনীর একজন সাবেক কর্মকর্তা ঢাকায় এসেছেন, গতকালকে ঢাকায় এসেছেন এবং ঢাকায় তিনি বেশ কয়েকদিন, অন্তত 5-6 দিন অবস্থান করবেন, এরকম খবর বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশের বিভিন্ন সাংবাদিক সোর্স এবং ভারতের গণমাধ্যম পর্যন্ত দিচ্ছে। হঠাৎ তাদের আনাগোনা কেন শুরু হলো? 29 তারিখেই সার্জিও গোর বাংলাদেশ সফরে আসছেন, যিনি ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত এবং দক্ষিণাঞ্চলে, মানে দক্ষিণ এশীয় অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত, যিনি বাংলাদেশ সফরে আসছেন, যেটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেরকম একটা প্রেক্ষাপটে 29 তারিখে যখন সার্জিও গোর আসছেন, তখন মানে 25 তারিখে কেন সিআইএর সাবেক একজন কর্মকর্তাকে আসতে হলো এবং আমেরিকার দূতাবাসের মাধ্যমেই তাকে 5 স্টার একটা হোটেলে রাখা হলো, গুলশানের একটা 5 স্টার হোটেলে তিনি অবস্থান করছেন। পেছনের কারণ কি? পেছনের কারণ অনেকে মনে করতে পারেন দুটো। একটা হচ্ছে মার্কিনেদের সঙ্গে আমাদের যে বাণিজ্য চুক্তি, সেই চুক্তির ব্যাপারে দেশের ভেতরে কে কোন ধরনের কর্মকাণ্ড করছে সেগুলো, বিশেষ করে রাজনৈতিক মানে পার্টিগুলো, সেগুলো খোঁজখবর নেওয়া একটা ব্যাপার হতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে উগ্রবাদের উত্থান এবং জঙ্গিবাদের বিস্তার, এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। সেই ব্যাপারে কি খোঁজখবর নিতে আসলেন সিআইএর এই সাবেক মেম্বার? হতে পারে তিনি এখন সিআইএর প্রতিনিধি না, কিন্তু যে কোনোভাবেই হোক তাদের পারপাস সার্ভ করছেন কিংবা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি গুলশানের 5 স্টার হোটেলে এই মুহূর্তে কে অবস্থান করছেন, কি তার উদ্দেশ্য, কেন এসেছেন, তার ব্যাপারে কি বলছে বাংলাদেশের গণমাধ্যম, ভারতের গণমাধ্যম। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সিআইএর একজন সাবেক অফিসার তিনি ঢাকায় অবস্থান করছেন এই মুহূর্তে। গতকালকে ভোরে তিনি ঢাকায় এসেছেন এবং তিনি ঢাকায় এসে গুলশানের ওয়েস্টিন হোটেলে উঠেছেন, এমন তথ্য আমরা পেয়েছি। এই ব্যাপারে বাংলাদেশের গণমাধ্যম টাইমস অফ বাংলা আগামী সময় এবং ভারতের গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ দুটো খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন তৈরি করেছে। এছাড়াও আমরা আমাদের সাংবাদিক সোর্স থেকে কিছু তথ্য ডাটা কালেকশন করেছি। আগামী সময় কি বলছে তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, ঢাকায় সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা। এই কথা যখন মানে আগামী সময় বলছে, তখন প্রায় একই রকমের কথা বলছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ। তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, ফর্মার সিনিয়র সিআইএ ডিরেক্টরেট অফ অপারেশনস অফিসার চেকস ইনটু ঢাকাস ওয়েস্টিন হোটেল। তারা একেবারে শিরোনামেই হোটেলের নামটাও দিয়ে দিয়েছে। আগামী সময় তারা বলছে, রাজধানী ঢাকায় এসে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ ডিরেক্টরেট অফ অপারেশনসের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা জেরাল্ড পি হ্যামিল্টন তিনি ঢাকায় এসে পৌঁছেছেন। তবে তার এই সফরের উদ্দেশ্য সম্পর্কে এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ কিংবা ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে জানানো হয়নি। এটা সাংবাদিকরা তাদের নিজেদের সোর্সে জেনেছে। অনুসন্ধানী সাংবাদিক জুলকারনায়ের শায়ের তার ভেরিফাইড ফেসবুক পেজে এই ব্যাপারে একটা তথ্য দিয়েছেন। তার ভাষ্য, যুক্তরাষ্ট্রের দূতাবাসের সংরক্ষণ সংক্রান্ত তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে
বেড়ে উঠেছেন জেরার্ড পি হ্যামিল্টন। হোটেল সূত্রের বরাতে তিনি জানান আগামী 31 জুলাই পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন। প্রায় 35 বছর মার্কিন গোয়েন্দা সংস্থায় তিনি কাজ করেছেন। এছাড়া আমাদের কাছে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো যদি আমরা একটু দিই তাহলে সেখানে দেখা যাচ্ছে প্রাপ্ত তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির এই কর্মকর্তা 25 জুলাই 2026 তারিখে ভোর 6টা 15 গুলশানের দ্য ওয়েস্টিন ঢাকা হোটেলে এসে পৌঁছান এবং ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস তার এই সফরের বিষয়টি সমন্বয় করছে। প্রাপ্ত তথ্য মতে জনাব হ্যামিল্টনের 31 জুলাই পর্যন্ত ওয়েস্টিনেই থাকার কথা, তবে তার সফরের উদ্দেশ্য কর্মসূচি কোনো কিছু এখন পর্যন্ত নির্ধারিত হয়নি। জানা গেছে জনাব হ্যামিল্টন সিআইএর ডিরেক্টর অফ অপারেশনসে প্রায় 35 বছর দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি দক্ষিণ এশিয়া, লাতিন আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সিআইএর সদর দপ্তরে অফিস ডিরেক্টর ও ডিভিশন চিফের মতো ঊর্ধ্বতন নেতৃত্বের জায়গাতেও ছিলেন। কর্মজীবনে জনাব হ্যামিল্টনকে সিআইএর তৎকালীন পরিচালক লিওন ই প্যানেটা সিআইএ এমপ্লয়ি রিসোর্স সেন্টারের প্রথম পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিলেন। অবসরে যাওয়ার আগে তিনি সংস্থাটির বেশ কয়েকটি সর্বোচ্চ সম্মাননা লাভ করেছেন, যার মধ্যে রয়েছে ডিস্টিংগুইশড ক্যারিয়ার ইন্টেলিজেন্স মেডেল, ন্যাশনাল ক্ল্যান্ডেস্টাইন সার্ভিস ক্যারিয়ার মেডেল এবং অসাধারণ দক্ষতার জন্য 2টি ডনোভান অ্যাওয়ার্ডও তিনি পেয়েছেন। বর্তমানে তার সফরের উদ্দেশ্য কোনো নির্ধারিত বৈঠক বা বাংলাদেশে তার কর্মসূচি সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তার দীর্ঘ গোয়েন্দা জীবন, কর্মজীবন, বিশেষ করে দক্ষিণ এশিয়া কাজের অভিজ্ঞতার প্রেক্ষাপটে এই সফরটি কূটনৈতিক ও নিরাপত্তা মহলে খুবই মানে মনোযোগ আকর্ষণ করছে, চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এখন ব্যাপার হচ্ছে যে এই সিআইএর সাবেক এত মানে বড় অফিসার তিনি ঢাকায় কেন এলেন? যেটা বলছিলাম যে মার্কো রুবিও 29 তারিখে ঢাকায় আসছেন, সেটার সঙ্গে এটার কোনো কানেকশন আছে কিনা, নাম্বার 1। নাম্বার 2, মার্কিনীদের সঙ্গে আমাদের যে বাণিজ্য চুক্তি হয়েছে সেই বাণিজ্য চুক্তির ব্যাপারে তিনি কোনো তথ্য সংগ্রহ করতে এসেছেন কিনা। মানে ব্যাপারটা এরকম যে এই চুক্তির বিরোধিতা কারা প্রকাশ্যে করছে, কারা গোপনে করছে, ভেতরের খবর কি, কাদের নিয়ন্ত্রণ করা দরকার, কাদের সঙ্গে মার্কিন কর্তৃপক্ষ আরও লবিং থাকা উচিত, কাদের সঙ্গে কথা বলা উচিত, সরকারের প্রকাশ্য ভাবমূর্তি একরকম, গোপন ভাবমূর্তি অন্যরকম কিনা, এই ব্যাপারে তো খোঁজ নিতেই পারেন। আরেকটা ব্যাপার রয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক সময়ে জঙ্গিবাদ, উগ্রবাদ এটা নিয়ে প্রচুর কথা হচ্ছে এবং বাংলাদেশে আইএস, তালেবানের পতাকা অহরহর উঠছে, প্রকাশ্যে ঘোষণা দিয়ে উড়ানো হচ্ছে, শহরকে শহর ছেয়ে দেওয়া হচ্ছে, সেগুলো নিয়ে মিছিল করা হচ্ছে, ব্যাপারগুলো আমরা দেখছি এবং একাধিক মানে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। এমনকি পাকিস্তানি টিটিপি বাহিনীর সদস্য সংগ্রহের অভিযান মার্শাল আর্ট প্রশিক্ষণের নামে বাংলাদেশে হচ্ছে। তারা উগ্রবাদী সংগঠন হিসেবে কাজ করছে এবং তারা তাদের ভিডিওতে তালেবানের যে মিউজিক সেই মিউজিক ব্যবহার করছে। ব্যাপারগুলো উদ্বেগ তৈরি করেছে। সেই উদ্বেগ যখন তৈরি করেছে তখন সিআইএর কর্মকাণ্ড সেটার দিকেও নজর আছে কিনা সেটাও একটা উদ্বেগের ব্যাপার। বাংলাদেশে সিআইএ একটা ফ্যাক্ট, আইএসআইও মাঝে মাঝে একটা ফ্যাক্ট। বাংলাদেশে উগ্রবাদী কার্যক্রমের কথা যখনই ওঠে তখনই আইএসআইয়ের প্রসঙ্গ আসে, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা। এবং শেখ হাসিনার রেজিম চেঞ্জের সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার মানে হাত রয়েছে কিনা সেটা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, অনেকে অনেক কথা বলার চেষ্টা করেছেন। এই পরিবর্তনের পরে পাকিস্তানের সঙ্গে বহু রকমের বন্ধুত্ব তৈরি করা, নতুন করে দহরম মহরম পিরিত তৈরি করা ডক্টর ইউনূসের, সেগুলো আমরা দেখেছি। পাকিস্তানের কাছ থেকে সামরিক সহযোগিতা, সাংস্কৃতিক সহযোগিতা, এরকম উদ্ভট চিন্তা, পাকিস্তানের সঙ্গে শিক্ষা সহযোগিতা, এরকম চিন্তা আমরা দেখেছি। এবং পাকিস্তানের জাহাজ সরাসরি বাংলাদেশে আসতে শুরু করেছে, যে জাহাজে পাখির খাদ্যের নাম করে নিষিদ্ধ পপি বাংলাদেশে প্রেরণ করা হয়েছে, সেই ব্যাপারও আমরা দেখেছি। সুতরাং সব কিছুই উদ্বেগের ব্যাপার। উদ্বেগ তো থাকবে। বিদেশিরা যখন, বিশেষ করে বিদেশি গোয়েন্দা সংস্থা যখন একটি দেশের কর্মকাণ্ড নিয়ে অনেক বেশি মাথা ঘামানো শুরু করে তখন উদ্বেগের অনেক কিছুই থাকতে পারে।
বর্তমান সরকারের এক ধরনের মানে অ্যাসিড টেস্ট চলছে এবং এই মাসটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে মার্কো রুবিও আসছেন, এই সিআইয়ের এই সাবেক অফিসার, তার আসার ব্যাপারটা সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে মার্কিনীদের 250 বছর স্বাধীনতা উৎসব সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হলো। এ সত্ত্বেও নতুন করে 10% শুল্ক আরোপের দেশের তালিকায় আমরা ঢুকে পড়লাম। কোনো কিছুতেই আমরা মার্কিনীদের মন জয় করতে পারছি না, যখন তখন তাদের এই অনেক বেশি দৌড়ঝাঁপ সেগুলো নতুন করে প্রশ্ন জাগাচ্ছে। এমনকি মার্কিন রাষ্ট্রদূতের এনসিপির অফিসে ছুটে যাওয়া এবং তাদের মানে এই চুক্তির পক্ষে সমর্থন চাওয়া, প্রকাশ্যে সমর্থন চাওয়া, এই ব্যাপারগুলোও বলে দিচ্ছে যে মানে মানে কিছু একটা হয়তো ভেতরে ভেতরে হচ্ছে সমীকরণ। সেই সমীকরণটা বিএনপির জন্য পজিটিভ নাকি নেগেটিভ সেটা হয়তো সময়ই বলে দেবে। তবে মার্কো রুবিওর বাংলাদেশ সফরের সঙ্গে শুধুমাত্র বিএনপির রাজনীতি না, আওয়ামী লীগের রাজনীতিও জড়িত, ইনক্লুসিভ রাজনৈতিক পরিবেশ জড়িত, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া জড়িত, শেখ হাসিনার ফেরার প্রসঙ্গ জড়িত, অনেক কিছু জড়িত। সুতরাং সরকারের জন্য সামনের কয়েকটা দিন খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আপনার এই প্রেক্ষিতে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।